উৎসবের ঠিক আগে আগে চারদিকে কেমন একটা সাজ সাজ রব পড়ে যায়, তাই না? পরিবারের ছোটদের বায়না থাকে সবচেয়ে বড় কোরবানির পশুটার জন্য, কিংবা দাবি ওঠে সবার জন্য একদম নতুন আর সেরা পোশাকের। চারপাশের এই বিপুল আনন্দ আর উত্তেজনার মাঝে একটা জিনিস কিন্তু একদম চুপ করে থাকে, আর তা হল আমাদের পকেট। এক অজানা আতঙ্কে তা যেন একদম গুটিয়ে থাকে। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা চিরচেনা বিষয় নিয়ে কথা বলবো যা প্রতিটি মধ্যবিত্ত পরিবারে প্রতি বছরই ঘটে থাকে। ঈদে পরিবারের খুশিটা পুরোপুরি বজায় রেখেও কিভাবে আর্থিক ভারসাম্য ধরে রাখা যায়, মূলত সেই বিষয়গুলো নিয়েই আজকের এই আয়োজন। তো চলুন বিষয়টি নিয়ে একটু গভীরে আলোচনা করা যাক। এবারের গরুটা কত বড়! সবার জন্য নতুন জামা তো লাগবেই। উৎসবের ঠিক আগে ঠিক এভাবেই কিন্তু পারিবারিক প্রত্যাশাগুলো হু হু করে বাড়তে থাকে। সবাই চরম ব্যস্ততা আর একটা দারুণ খুশির আমেজে মেতে ওঠে। সামাজিক আর পারিবারিক এই চাপগুলোই মূলত আজকের এই আলোচনার মূল দ্বন্দ্বের প্রেক্ষাপটটা তৈরি করে দেয়। পরিস্থিতিটা অনেকটা এমন দাঁড়ায় যে একদিকে উৎসবের কয়েকদিনের সীমাহীন আনন্দ, আর ঠিক অন্যদিকে পরবর্তী কয়েক মাসের চরম আর্থিক সংকট আর নীরব হাহাকার। এই সাময়িক উল্লাস অনেক সময় পরবর্তী পুরো এক বছরের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। সাময়িক আনন্দের জন্য তৈরি হওয়া এই আর্থিক টানাপোড়েনটা আসলে মধ্যবিত্ত সমাজের এক মারাত্মক ট্র্যাজেডিও বললেও ভুল হবে না। তো আজকের আলোচনার রূপরেখাটা একটু জানিয়ে দিই। ১. উৎসবের আনন্দ বনাম আর্থিক বাস্তবতা। ২. ৫টি মারাত্মক আর্থিক ভুল। ৩. পকেট বাঁচানোর ৫টি কার্যকরী কৌশল এবং ৪. প্রকৃত আর্থিক স্বাধীনতা। প্রথমেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, উৎসবের আনন্দ বনাম আর্থিক বাস্তবতার মনস্তাত্ত্বিক দিকটায়। দেখুন, আমাদের সমাজে একটা খুব পরিচিত উৎসব পরবর্তী চক্র আছে। উৎসবের আগে যখন বোনাসটা আসে মনে হয় হাতে অনেক টাকা, এরপর চোখের পলকে সেটা খরচ হয়ে যায়। আর ঠিক এর পরেই আসে সেই রূঢ় বাস্তবতা। পরের মাসে বাচ্চার স্কুলের বেতন বা স্বাভাবিক ইউটিলিটি বিল দিতে গিয়ে দেখা যায় পকেট একদম ফাঁকা। এটা কিন্তু হঠাৎ ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা নয়, এটি একটি সুনির্দিষ্ট চক্র যা আমাদের মনস্তাত্ত্বিক উদ্দীপক আর সামাজিক চাপের কারণেই মূলত তৈরি হয়। এবার চলুন আমাদের দ্বিতীয় পয়েন্টে, সেই ৫টি মারাত্মক আর্থিক ভুল যেগুলো আমাদের চেনা ফাঁদ হিসেবে কাজ করে। প্রথম ভুলটা হলো সেই বিখ্যাত লোকে কি বলবে সিনড্রোম। মানে সামর্থ্য হয়তো আছে ৫০,০০০ টাকার, কিন্তু সমাজের অন্য কারোর সাথে পাল্লা দিতে গিয়ে বা পাড়া প্রতিবেশীর ভয়ে কেনা হয়ে যায় ১ লাখ টাকার পশু। কিন্তু চরম বাস্তবতা হলো যখন হাত খালি হয়ে যাবে তখন এই প্রতিবেশীরা কিন্তু সংসারের দৈনন্দিন খরচ বা সন্তানের পড়ালেখার খরচ চালিয়ে দেবে না। কোরবানির মূল শিক্ষাই হলো ত্যাগ, কিন্তু আমরা অনেক সময় স্রেহ শো অফ বা প্রতিযোগিতায় মেতে উঠি। দ্বিতীয় ভুলটা হলো ফেক রিচ মেন্টালিটি বা বোনাস মেন্টালিটি। উৎসবের আগে বোনাস পেলে মনের অজান্তেই এক ধরনের সাময়িক বড়লোকই ভাব চলে আসে। মনে হয় অনেক টাকা হাত খুলে খরচা করা যায়। কিন্তু আমাদের মনে রাখা দরকার, বোনাস আসলে কোনো এক সপ্তাহের বেহিসেবি খরচার লাইসেন্স নয়। এটি মূলত আগামী ২-৩ মাসের একটি ব্যাকআপ। এই এক মাসে সব খরচা করে ফেললে পরের মাসে কি দিয়ে সংসার চলবে সেটা আগে থেকে ভাবা অত্যন্ত জরুরি। আমাদের তৃতীয় ভুলটা লুকিয়ে থাকে হিসাবের বাইরে থাকা খরচগুলোর মধ্যে। হয়তো মূল পশুর বাজেটটি ঠিকঠাক করাই হয়, কিন্তু কসাইয়ের খরচ, মেহমানদের আপ্যায়ন কিংবা সালামি, এই ছোট ছোট লুকানো খরচগুলো একদম হিসাবের বাইরেই থেকে যায়। অবাক করা ব্যাপার হলো, এই ছোট খরচগুলো একসাথে যোগ করলে তা অনেক সময় মূল খরচের প্রায় কাছাকাছি চলে যায়। কথাই আছে না, ছোট ফুটো দিয়ে কিন্তু বড় নৌকা ডোবে, ব্যাপারটা ঠিক সেরকমই। ৪ নম্বর ভুলটা কিন্তু বেশ ভয়ঙ্কর, আর তা হল ইজি লোন বা ক্রেডিট কার্ডের ফাঁদ। পকেটের টাকা হয়তো শেষ, কিন্তু পকেটে ক্রেডিট কার্ড তো আছে, সোয়াইপ করলেই তো জিনিস পাওয়া যায়, পরে দিয়ে দেব। এই মানসিকতা মানুষকে পুরো বছরের জন্য একটা ঋণের ফাঁদে আটকে ফেলে। কারণ পরের মাসে শুধু ওই ক্রেডিট কার্ডের বিলে আসে না, সংসারের স্বাভাবিক খরচগুলো তো থাকে, তাই না? ভুল হাতেই হাতিয়ার ব্যবহারের মানে হলো নিজেকেই নিজে বিপদে ফেলা। আর পঞ্চম ভুলটি হল সঞ্চয়কে একদম শেষের তালিকায় রাখা। সাধারণ মানসিকতা হলো আগে সব খরচ করা হোক, তারপর যা বাঁচবে তা জমানোর চেষ্টা করা যাবে। কিন্তু স্মার্ট আর্থিক কৌশলটা ঠিক এর উল্টো। আগে সঞ্চয় ও বিনিয়োগের টাকাটা আলাদা করতে হবে, তারপর বাকি টাকা দিয়ে উৎসবের খরচ চালাতে হবে। উৎসবের সময় বোনাসের টাকা হাতে এলে সঞ্চয়কে অগ্রাধিকার না দেওয়াটাই সবচেয়ে বড় ভুলগুলোর একটি। বিশ্বাস করুন, শুধু এই একটা অভ্যাসের পরিবর্তন পুরো আর্থিক জীবনটাই বদলে দিতে পারে। আচ্ছা, আলোচনাটি যদি অর্থবহ মনে হয় তবে আর্থিক বিষয়ে আরও স্মার্ট কৌশল এবং কেরিয়ারের দিক নির্দেশনা পেতে কেরিয়ার নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। এটি প্রতিনিয়ত আত্ম-উন্নয়ন আর আর্থিক প্রজ্ঞা অর্জনে দারুণভাবে সহায়তা করবে। সমস্যা নিয়ে তো অনেক কথা হলো, এবার আসা যাক আমাদের ৩ নম্বর পয়েন্টে,
আর্থিক স্বাস্থ্য সুরক্ষায় পকেট বাঁচানোর 5টি কার্যকরী কৌশল। কৌশলগুলো খুব সহজ কিন্তু অত্যন্ত কার্যকর। একটি নিখুঁত বাজেট তৈরি করে তাতে একদম অটল থাকা, ভবিষ্যতের প্রয়োজনীয় খরচগুলো আগে সরিয়ে রাখা, অংশীদারিত্বের মাধ্যমে খরচ কমানো, উৎসবের আগেই বিনিয়োগ নিশ্চিত করা এবং অন্যের সাথে অযথাই প্রতিযোগিতা বন্ধ করা। এই কৌশলগুলো চাইলেই অবিলম্বে প্রয়োগ করা সম্ভব। এর মধ্যে দ্বিতীয় কৌশলটা অর্থাৎ অ্যানভেলপ বা খাম পদ্ধতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মটা হলো টাকা হাতে আসার সাথে সাথেই আগামী মাসের বাড়ি ভাড়া, স্কুলের বেতন, ইউটিলিটি বিলের টাকা আলাদা একটা খামে বা ভিন্ন কোনো অ্যাকাউন্টে সরিয়ে ফেলতে হবে। উৎসবের কেনাকাটা শুরুর আগেই এই টাকাটা লক করে ফেলা আগামী মাসে টিকে থাকার জন্য একেবারে অপরিহার্য। একটা কথা খুব প্রচলিত আছে, উৎসবে খরচের অংশীদার হওয়াটা আর্থিক প্রজ্ঞার লক্ষণ, কোনো দুর্বলতা বা নিচু মর্যাদার প্রতীক নয়। একা বড় পশু কোরবানি না দিয়ে 2-3 জন মিলে বা অংশীদারিত্বের ভিত্তিতে খরচটা শেয়ার করা দারুণ একটা বুদ্ধিমানের কাজ হতে পারে। এতে উৎসবের আমেজ কিন্তু বিন্দুমাত্র নষ্ট হয় না, উল্টো ব্যক্তিগত আর্থিক চাপ অনেকাংশে কমে যায়। ব্যাপারটা কোনো ইগোর বিষয় নয়, বরং এটাই হলো সত্যিকারের আর্থিক প্রজ্ঞা। এবার আমরা চলে এসেছি আমাদের 4 নম্বর এবং শেষ পয়েন্টে, প্রকৃত আর্থিক স্বাধীনতা বা সাফল্যের আসল সংজ্ঞা। আমাদের মতো মধ্যবিত্ত সমাজে আর্থিক স্বাধীনতা মানেই এই নয় যে কোটি কোটি টাকার মালিক হতে হবে, বরং যার যতটুকু সম্পদ আছে সেটার অপটিমাম বা সর্বোচ্চ ব্যবহার করতে পারা এবং অত্যন্ত দক্ষতার সাথে তা ম্যানেজ করতে পারাই হলো আসল সমৃদ্ধি। অন্যের মতামতকে খুব বেশি তোয়াক্কা না করে নিজের সামর্থ্য অনুযায়ী জীবন চালালেই কিন্তু প্রকৃত মানসিক শান্তি মেলে। এই কৌশলগুলো একটু বুদ্ধি করে কাজে লাগালে পরিবারের হাসি আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুরক্ষা দুটোই একসাথে নিশ্চিত করা সম্ভব। নিজের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে ক্যারিয়ার নলেজ চ্যানেলটির সাথে যুক্ত থাকা যেতে পারে এবং এই বিশ্লেষণটি পরিচিতদের সাথে শেয়ার করা যেতে পারে, যাতে তারাও এই সাধারণ আর্থিক ভুলগুলো থেকে নিজেদের বাঁচাতে পারে। একদম শেষ পর্যায়ে এসে একটা বিষয় ভেবে দেখার আহ্বান জানাচ্ছি। একটু ভাবা যাক তো, লোকে কি বলবে সিনড্রোম, ফেক রিচ মেন্টালিটি, লুকানো খরচ, ক্রেডিট কার্ডের ফাঁদ, নাকি আগে খরচ করার মানসিকতা, এই 5টি আর্থিক ভুলের মধ্যে মানুষ সবচেয়ে বেশি ঠিক কোনটিতে আক্রান্ত হয় বলে মনে হয়? বিষয়টি নিয়ে একটু ভেবে দেখা যেতে পারে এবং কমেন্ট সেকশনে এ বিষয়ে মতামত জানানো যেতে পারে। সবাই আর্থিকভাবে সচেতন থাকুক, ঠিক এই প্রত্যাশাতেই আজকের বিশ্লেষণটি এখানেই শেষ করছি।